পজিটিভিটি অনেক কমে গেছে এবং আমরা পজিটিভিটি আমাদের সমাজে আবার ফিরিয়ে আনতে চেষ্টা করছি। চরিত্র বেশি দিন থাকা দিয়ে চরিত্রের গভীরতা বা অভিনয়ের ইম্প্যাক্ট হয় না। তোমার ইম্প্যাক্ট হচ্ছে তুমি যে কটা সিন করবে তার মধ্যে তোমার নিজের কতটা ছাপ রাখতে পারবে। আমার কাছে তো কাজের আগে ওটা ছিল প্যাশন, আমি যেটা মনে করি খুব ছোটবেলা থেকে। তখন আমি ভাবিনি কাজটা কবে, মানে প্যাশনটা কবে প্রফেশন হয়ে দাঁড়ালো, এটা জাস্ট চোখের নিমেষে হয়ে গেছে আমার সামনে। এটা 12 হাত শাড়ির গল্প নয়, 4 আঙুল ললাটের গল্প। 16 শাড়ি 10 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে 7:30টায় সান বাংলায়। আচ্ছা, এই 16 শাড়ি ধারাবাহিকটা আসছে, তো দুটো পজিটিভ পয়েন্ট আমি দেখতে পেয়েছি। প্রথম হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, আর তার সাথে সাথে তোমার যে চরিত্রটা রয়েছে সে একটা সবসময় মানে সাপোর্ট করা, মেন্টালি সাপোর্ট যে করার ব্যাপারটা রয়েছে, এই জিনিসটা এখন ধারাবাহিকের মধ্যে না পজিটিভিটি খুব কমে গেছে। তো এই ধারাবাহিকটা সবসময় ওমেন এম্পাওয়ারমেন্ট আর পজিটিভিটি একটা ভালো বার্তা প্রমোতে অ্যাটলিস্ট দেখিয়েছে। তো এটাকে তোমরা ব্যক্তিগতভাবে কেমনভাবে দেখছো? একদম ঠিক কথা বলেছো যে পজিটিভিটি অনেক কমে গেছে এবং আমরা পজিটিভিটি আমাদের সমাজে আবার ফিরিয়ে আনতে চেষ্টা করছি। এবং ধারাবাহিকটি অবভিয়াসলি আমাদের দাদা স্নেহাশিস তার ধারাবাহিক, এবং দাদা সেই পজিটিভিটিকেই আবার নতুন করে সব থেকে ছড়াবার চেষ্টা করছে। খুবই সুন্দর একটি গল্প। আমার যে চরিত্রটার নাম হচ্ছে সার্থক মুখার্জি। সেটা খুবই ভালো ছেলে এবং বিত্তশালী পরিবার থেকে বিলং করে, সেইভাবেই আপব্রিঙ্গিং হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ছেলেটা প্রচণ্ড মানে হিউম্যান, প্রচণ্ড মানে সবাইকে সমান সম্মান দেয়। সেটার কাছে ভুল মানে ভুল, ঠিক মানে ঠিক। তো খুবই ভালো একটি চরিত্র। 16 শাড়ির কাছে একটা প্রশ্ন থাকবে যে তোমাদের যে দুটো ক্যারেক্টারের কন্ট্রাস্ট কোথাও না কোথাও গিয়ে বর্তমান সমাজে যে পরিস্থিতি রয়েছে, যে যারা গ্রাম বাংলা থেকে রিপ্রেজেন্ট করে প্রচুর ট্যালেন্টেড মেয়েরা উঠে এসছে, তাদের কাছে একটা পজিটিভ ভাইব দেবে, বা তাদের কাছে একটা এই যে সংগ্রাম এর একটা পজিটিভ ভাইব দেবে কিনা? প্রত্যেকে এই স্টোরিটা কানেক্ট করতে পারবে, কারণ এটা আমাদের দুই বোনের লড়াইয়ের গল্প। আমাদের শাড়ির ব্যবসা অনেক বড় গল্প, আমাদের শাড়ি নিয়ে গল্প। আমরা শাড়ির পাড়ে নকশা বলি, আমাদের একটাই স্বপ্ন হচ্ছে আমাদের শাড়ি অনেক বড় হবে, অনেক বড় কোম্পানি তৈরি হবে। মানে এটা না প্রত্যেকে রিলেট করতে পারবে, গ্রাম বাংলার বুকে প্রতিটা নারী রিলেট করতে পারবে। সংগ্রামের গল্প তাই দুই বোনের বন্ডিং, হ্যাঁ, যে লাস্টে যেটা বলা আছে যে 12 হাত শাড়ির গল্প নয়, 4 আঙুল ললাটের গল্প। তো সেটাও একটা ব্যাপার, দুজনের লড়াই, দুজনের ললাটের গল্প অতি অবশ্যই আপনার। আর দর্শকদের যদি তোমাদের বার্তাটা যদি একবার বলো। দর্শকদের ক্ষেত্রে আমাদের এটাই বার্তা দেয়, অবভিয়াসলি আপনারা চোখ রাখবেন সান বাংলার পর্দায়। আমাদের নতুন ধারাবাহিক 16 শাড়ি শুরু হতে চলেছে 10ই ফেব্রুয়ারি রোজ সন্ধ্যে 7:30। না, কারণটা হচ্ছে এটা স্ট্র্যাটেজিগতভাবেই থাকে। অনেক সময় কিছু চরিত্রকে একদম অবগুণ্ঠনে রাখা হয়, ঘোমটার আড়ালে যেটাকে বলে, কারণ তারা সেটাই মানুষের কাছে চমক হিসেবে আসে এবং সেটা গল্পের প্রয়োজনেই আসে। চরিত্রটা গল্পে এমন কিছু চমক নিয়ে আসবে সেটা প্রথমে রিভিল করতে চাইনি পরিচালক বা চিত্রনাট্যকার, সেই কারণে। তারপরে যখন শুরু হবে তখন তো মানুষ ট্রেলার দিয়ে মেগা সিরিয়াল চলে না, ট্রেলার দিয়ে সিনেমার একটা আভাস হয়। সিনেমা যখন আমরা ট্রেলার দেখি তখন আমরা সিনেমাটা সেই ট্রেলার দেখে মানে উৎসাহিত বোধ করি বা করি না। মেগা সিরিয়ালের ট্রেলারটা ইটস পার্ট অ্যান্ড পার্সেল বলে করা হয়, কিন্তু বাকিটা হচ্ছে মেগা সিরিয়াল কতদিন তুমি ধরে রাখতে পারছো গল্পের জোরটাকে, অভিনয় দিয়ে, গল্প দিয়ে, সেটাই হচ্ছে মেগা সিরিয়ালের মূল জায়গা। 8 মাস 9 মাস বলে কোনো চরিত্র হয় না, চরিত্র যদি সেটা 10 দিনেরও হয়। সরি, জগদ্ধাত্রীতে আমি একটা চরিত্র করেছিলাম 20 দিনে, তার যে ইম্প্যাক্ট এখনো লোকে মনে রেখেছে। সুতরাং ওইরকম ভাবে চরিত্র তুমি একটা সিন করলেও যদি দুর্দান্ত সিন হয়, সিনে লোকে মনে রাখবে, ঠিক মনে রাখবে। এখনো লোকে তৃষ্ণা মনে রেখেছে, আমি 96 সালে করেছি, এখনো লোকে জল্লভূমি মনে রেখেছে। সো ওগুলো ম্যাটার করে না, বুঝলে? এটা বুঝতে হবে তোমাদের যে চরিত্র বেশি দিন থাকা দিয়ে চরিত্রের গভীরতা বা অভিনয়ের ইম্প্যাক্ট হয় না। তোমার ইম্প্যাক্ট হচ্ছে তুমি যে কটা সিন করবে তার মধ্যে তোমার নিজের কতটা ছাপ রাখতে পারছো। যদিও 16 শাড়ি জুড়ে এই চরিত্রটা আছে। চরিত্রটার নাম প্রতীক পাবন পোদ্দার। ও নিজেকে P3 বলে অভিহিত করে। গ্রাম থেকে উঠে আসা অশিক্ষিত, কিন্তু এখন শাড়ির ব্যবসায় এসে খুব উঁচু জায়গায় পৌঁছেছে এবং সে তার মেয়েকে নিয়ে শহরে থাকে এখন। কিন্তু 16 শাড়ির সঙ্গে তার একটা প্রতিযোগিতা, কারণ 16 শাড়িও ব্যবসা এই শাড়ির জগতে ঢুকছে, তার শাড়ির সাপ্লাই আসছে শহরের ফ্যাশন শোতে, এবং সেখানে ওর শাড়ি রিজেক্ট হচ্ছে এই চরিত্রটার। সেইখান থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা, সেখান থেকে এই লোকটার একটা কোথাও মনে হয় যে না, এরা আমার উপর চলে এলে তো আমি নিচে হয়ে যাব, প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু ঘটনাচক্রে একটা বড় জিনিস রিভিল হবে
থাকে সেটা আমি বলতেও পারি, লোকে জেনেই যাবে, কারণ ষোলকসারি মানে পরে তথ্যগতভাবে আসবে লোকটার কাছে যে তারই মেয়ে, আগের পক্ষের মেয়ে। সুতরাং বুঝতেই পারছো এই ঘটনার এত বড় একটা কনফ্লিক্ট, সেটা মানুষের কাছে মানুষ সবসময় মানে একটা উৎসাহ নিয়ে অপেক্ষা করবে কবে এই লোকটা জানতে পারবে, কবে লোকটা জানতে পারবে। মানুষ জেনে যাবে, দর্শক জেনে যাবে। সো ওইটার জন্যই অপেক্ষা করছি। সেই সিনগুলো হয়েছে, আমরা আউটডোরেও করেছি। গ্রাম শহর মিলিয়ে মিশিয়ে স্নেহাশিসদার গল্প সবসময় জমজমাট হয়, খুবই এটা মেগা সিরিয়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রতিটা এপিসোডে সেই ইন্ধনটা দিয়ে যাওয়া, লোকে যাতে ইন্টারেস্ট পায়, দেখতে থাকে, একটা অভ্যেস গড়ে তোলে যে না এটাই দেখবে। হোপফুলি ষোলকসারির ক্ষেত্রেও সেটা হবে। সান বাংলা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে থেকে যাবে। নিউজ তো আমার তৈরি হওয়ার জায়গা। আমি আজকে শুধুমাত্র টেলিভিশনে থেকে যতটুকু অনন্যা বিশ্বাসের নামটা এস্টাবলিশ করতে পেরেছি, তার শুরুটা ব্লুজ ছাড়া কোনোভাবেই হতো না, এবং পথ চলার বেশিরভাগটাই ব্লুজ। সেটার একটা অন্য কাহিনী আছে, কারণ ব্লুজের কর্ণধার মানে দাদা, স্নেহাশিস চক্রবর্তী। ওনাকে দাদা বলা কম, স্যার, উনি মেন্টর, দাদা, গাইড, উনি ফিলোসফার অ্যাট টাইমস। সব কিছু মিলিয়ে ওনার প্রত্যেকবারই আমার উপরে একটা করে কি বলবো, একটা করে ওনার চ্যালেঞ্জ থাকে সবসময়। যে কোনো চরিত্র উনি যখনই দেন, সবসময় আমাকে একটা হলো ভয়েস টেক্সটে হলো মেনশন করে দেন যে ফাটিয়ে করো, কিন্তু গাফিলতি করো না, নিজের কাজের সাথে ধোকাধাড়ি করো না, ফাটিয়ে করো, মন দিয়ে করো, কারণ চরিত্রটা সেরকমই। এই যে যখন উনি এটা বলে দেন, জানো না, মানে মোটামুটি টেনশনটা এখান থেকে এখানে চলে আমার জন্য। এবং উনি সবসময় আমার মধ্যে চ্যালেঞ্জ, আমার খুব দুঃখ হয়েছে মাঝে মাঝে বলেছি, অনেকেই হয়তো দেখতে পায় না, মনে করে যে আমি নেগেটিভের বাইরে, ভীষণ স্টিরিও টাইপ হয়ে যাওয়া হয়। এই জিনিসটা খুব কষ্ট দেয়, কারণ পর্দায় প্রেম করতে কার না ভালো লাগে। আর আমার মনে হয় যে আমাকে পজিটিভ চরিত্র খুবই, এবং সেটাও দাদাই আমাকে মনে করিয়েছেন কোনো একটি পার্টিকুলার কাজের সময়, যে আমাকে পজিটিভও মানুষ খুব সুন্দর দেয়, কিন্তু নেগেটিভে এতদিন ধরে যখন আমি প্লে করে আসছি, প্রায় 2 বছর বাদ দিলে 12 বছর প্লাস, করোনার 2 বছর বাদ দিলে 12 বছর প্লাস আমি কাজ করছি, এবং এই একটি প্ল্যাটফর্ম আঁকড়ে ধরে আছি। কারণ আমার বারবার মনে হয় আমি একটু মানে আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে, যে জায়গাটা আমাকে যতদিন এরা চাইছে আমি থাকতে চাই, আমি টেলিভিশনটা করতে চাইবো, একদম আলুফ হয়ে যেতে চাইবো না। সঙ্গে প্যারালালি কাজ করবো, অন্য কিছু করলে করবো, কিন্তু টেলিভিশন থেকে একদম আলুফ করবো না, বা এটা এই জিনিসটা আমার মাথার মধ্যে কখনো আসে না। তো সেইখানে দাঁড়িয়ে ব্লুজ এবং দাদা হচ্ছে, এবং ওনার গল্প আমার কাছে চোখ বন্ধ করে, আমি সব জায়গায় হয়তো নেগেটিভ অ্যাপ্রোচ পেয়ে থাকি, কিন্তু যখনই গল্পটা ওনার চলে আসে আমার সামনে, তখনই আমার মনে হয় যে আমার ভালো লাগা, খারাপ লাগা, এইগুলো আমি ওনাকে বলতে পারি, ওনার সাথে ডিসকাস করতে পারি। উনি আমার পালসটা বুঝে চরিত্রটা গঠন করেন বা চরিত্রটাকে এগিয়ে নিয়ে যান বহু ক্ষেত্রে, এবং আমার একার না, এটা সবার ক্ষেত্রে হয়। সবাই আমরা একটা জায়গায় খুব থ্যাঙ্কফুল থাকি যে যদি মনে হয় বুঝতে পারছি না বা এটা কি করব, ওনার বকুনি সব থেকে বড় কথা, ওনার বকুনি আমার কাছে আজ অবধি, মানে আমি এইটুকু থেকে এইটুকু হয়েছে, আজও আমার কাছে ভীষণ, মানে এখন তো বকুনি কম, উনি যাই বলেন খুব কোথাও একটা খুব বিধে যায়, ও মাই গড আমি এখন এরকম বকুনি খেতে পারি, কিন্তু ট্রাস্ট মি ওই বকুনিটার মধ্যে অনেক কিছু থাকে, অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে। উনি ভালোবাসা বকবেন কেন? চরিত্রের নামটা কি ইম্পর্টেন্ট বলছিল একটু আগে? নাম, হ্যাঁ, আর সব থেকে বড় কথা চরিত্রের নাম বলতে আঁচল মুখার্জি। আঁচল নামটাই আমার খুব, এবং একটা সময় খুবই হিট সিরিয়াল ওনার আঁচল, সেখান থেকে আজকে সানে আমরা ষোলকসারির মধ্যে আমি আঁচল মুখার্জি হয়ে উঠতে পেরেছি বা হয়ে উঠতে শুরু করেছি। কতটা তাড়াতাড়ি এটাকে এস্টাবলিশ করে নিতে পারি, কতটা তাড়াতাড়ি তোমাদের সবার মন ছুঁয়ে যেতে পারে, এটা থাকবে আমার টার্গেট। বাকিটা তোমাদের অনেকটা ভালোবাসা দরকার প্রত্যেকটা চরিত্রের পেছনে, প্রত্যেকটা কাজের পেছনে। যারা দর্শক, এবং বাংলা সিরিয়ালের দর্শক তো শুধু বাংলায় নেই, বাংলার বাইরে আছে, বিদেশেও থাকে, রাদার আমাদের খুব পাশেই আমাদের যে বিদেশ বাংলাদেশ, সেখান থেকে তো প্রচুর দর্শক থাকে। তো আমি সবার কাছে একটাই আবেদন, আমার একটাই রিকোয়েস্ট, আমার ভালোবাসার রিকোয়েস্ট, যে তোমরা ষোলকসারির পাশে থেকো, আঁচল মুখার্জিকে তৈরি হতে, বড় হতে তোমাদের চোখের সামনে ধীরে ধীরে হেল্প করো। বাকি চেষ্টাটা আমার পুরোপুরি লেগে থাকবে, দাদার গল্প মাথার উপরে থাকবে, আর আমার কিছু বলার থাকবে। আমাদের লাস্টে একটা প্রশ্ন, দুটো নতুন মেয়ে কাজ করছে তাদের জন্য কি বলবে? সব থেকে বড় কথা, এখন তো নতুন মেয়েরা, মানে আমিও কখনো নতুন ছিলাম যখন আমি তৈরি হয়েছি,
হয়েছিলাম বা তৈরি হচ্ছিলাম বা এখনো তৈরি হওয়ার অনেক কিছু আছে। তো যখন নতুন হয়ে আসে সবাই, তখন না খুব ইম্পর্টেন্ট হয় সিনিয়ররা কারা আছে, তারা কতটা হেল্পফুল। আমি খুব হেল্পফুল সিনিয়র্স পেয়েছি। তো আজকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি নাম নেওয়াটা খুব, কারণ অনেক লম্বা লিস্ট আছে, নাম নেওয়াটা যায় না, কিন্তু আমি খুব মানে খুব ভালো সিনিয়র্স পেয়েছি। এবং আমি যখন একটু একটু করে একটুখানি সিনিয়রিটির জায়গায় তৈরি হতে পেরেছি বয়সের কারণে এবং কিছুটা অভিজ্ঞতার কারণে, তো সেখানে আমারও একটা চেষ্টা থাকে, যদি ছোটো ছোটো ভাই বোনেরা যারা আসছে তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, দেখো জোর করে তো কিছু খাইয়ে দেওয়া যায় না, পড়িয়ে দেওয়া যায় না, তাদের যদি জিজ্ঞাসা, আমার খুব ছিল, আমার আজও খুব থাকে আমার সিনিয়রদের থেকে, যে আমি এটাকে এরকম করলাম ঠিক আছে, এটা কি ভালো লাগলো নাকি একটু অন্যভাবে হলে ভালো হতো। চেষ্টা করি দাদা অব্দি সবসময় যদি কথা নাও পৌঁছতে পারে, কারণ উনি যথেষ্ট ব্যস্ত মানুষ, বাট গল্পটা ওনার, তৈরিটা ওনার, খাবারটা রান্নাটা রেসিপিটা ওনার, তো সেই অবধি যদি নাও যায় আমি চেষ্টা করি কনভিন্সিং আশেপাশে সিনিয়র্সরা যাদেরকে আমি ভীষণ ফলো করি, ভালোবাসি, তাদেরকে আমার একবার হলেও জিজ্ঞাসা থাকে যে আমি এটা ঠিক করলাম, এটা কি ভালো লাগলো ওনারা নিজেরা বলেন, তখন খুবই ভালো লাগে। আর যদি কখনো কোনো টিপ্পনি থাকে সেটাও ওনারা দেন আমাকে, কারণ আমি নিতে প্রস্তুত। তো আমি যারা ছোটরা আছে, যারা নতুন এই প্রফেশনে ইনভলভ হচ্ছে বা এই কাজটার সাথে ইনভলভ হচ্ছে, ভালোবাসাটার সাথে ইনভলভ হচ্ছে, আমার কাছে তো কাজের আগে ওটা ছিল প্যাশন, আমি যেটা মনে করি খুব ছোটোবেলা থেকে। তখন আমি ভাবিনি কাজটা কবে, মানে প্যাশনটা কবে প্রফেশন হয়ে দাঁড়ালো, এটা জাস্ট চোখের নিমেষে হয়ে গেছে আমার সামনে। তো আমি অলরেডি ব্লেসড। তো যারা আমার মতো ব্লেসড বাচ্চা কাচ্চারা এখন ঢুকছে, তো তাদেরকে বলবো তারা যদি ওপেন থাকে তাহলে আশেপাশে সিনিয়রদের অনেক সুবিধে হয়, তাদেরকে একটুখানি অভিনয় কাউকে শিখিয়ে দেওয়া যায় না, বা টেকনিক্যালিটিসগুলো বুঝিয়ে দেওয়া যেতে পারে, টেকনিক্যালি সাউন্ড করে দেওয়া যেতে পারে। যদি সেই সাউন্ডনেসটা মাথার মধ্যে থাকে না, ক্ল্যারিটিটা থাকে, তাহলে অভিনয়টার দিকে মনোযোগটা অনেক বেশি তাড়াতাড়ি দেওয়া যায়। আমি কথা বলতে গেলাম, ওদিক থেকে লাইটটা পেলাম না, আমার সাউন্ডটা গেল না, এগুলো তো অবস্ট্রাকশন। এই জিনিসগুলোতে একটু সাউন্ড হয়ে উঠলে অটোমেটিক্যালি যারা ভালোবাসে তারা কাজটা ভালো করতে শুরু করে দেবে। 10 তারিখ থেকে আসছে অনিয়া, এটা একটু বলে দাও। তো আমাদের 16 সারি 10 তারিখ থেকে আগামী 10 তারিখ মানে 10th ফেব্রুয়ারি 2025 সবার সামনে সান বাংলার পর্দায় টিভিতে আসছে ঠিক সন্ধ্যে 7:30। খুব সুন্দর সময়, সবাই তখন মোটামুটি বাড়িতে টিভির পর্দায় থাকে। তো এই মুহূর্তে আমার একটা রিকোয়েস্ট থাকবে, 7:30 থেকে অবশ্যই সান বাংলাটায় দেখতে হবে, মানে ওইটা যেন খোলা থাকে এবং 16 সারি যেন দেখা হয়। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, অনেকটা ভালোবাসা চাই। একটা লম্বা জার্নি শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে আমাদের জন্য, তো সেখানে তোমাদের সাথ খুব চাই। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।